আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট এক্সপেরিমেন্ট ওয়েন বিস অসিলেটর। তো অসিলেটর হচ্ছে মেনলি একটা ডিভাইস যেটা একটা এসি সিগন্যাল জেনারেট করতে পারে, এবং সেটা এমন হতে পারে যে একটা ডিসি সিগন্যালকে এসিতে কনভার্ট করলো, কিংবা কিছু কিছু কেসে কোনো ইনপুট সিগন্যাল ছাড়াই সে আউটপুটে এসি সিগন্যাল তৈরি করতে পারে। তো এটা আমরা দেখবো যে সে আসলে কিভাবে ইনপুট ছাড়াই আউটপুটে অসিলেশন তৈরি হচ্ছে বা আমাদের সিগন্যাল তৈরি হচ্ছে। অসিলেটর হচ্ছে যে পিরিয়ডিক ওয়েভফর্ম তৈরি করে, তার মানে এসি সিগন্যাল তৈরি করে, এবং কিছু কিছু কেসে সেখানে কোনো ইনপুটেরও দরকার হয় না, এবং এগুলা মেনলি আমাদের কমিউনিকেশন পারপোজে ইউজ হয়। আমরা এখানে হচ্ছে ডিসি সাপ্লাই ভোল্টেজ দিব। বেসিক্যালি হচ্ছে যেহেতু আমরা এটা একটা অপ অ্যাম্প দিয়ে অসিলেটর তৈরি করতেছি, সো অপ অ্যাম্পে আমরা জানি বায়াসিং এর জন্য আমাদের অলরেডি দুইটা কানেকশনে 4 আর 7 নাম্বার পিনে আমাদেরকে দুইটা বায়াসিং ভোল্টেজ দিতে হয়, এবং সেই দুইটা বায়াসিং ভোল্টেজ হচ্ছে ডিসি ভোল্টেজ। সো ওখানে আমরা ডিসি ভোল্টেজ দিচ্ছি, এবং সেখান থেকে আমরা এসি ওয়েভফর্ম পাবো, এবং সেটা বিভিন্ন শেপে আসতে পারে, সাইনোসয়েডাল হতে পারে, স্কয়ার হতে পারে, কিংবা সটউইথ এর মতো হতে পারে। তো আমরা যদি একটা বেসিক অসিলেটরের সার্কিট ডিজাইন দেখি, সেটা হচ্ছে এটা হচ্ছে ভিএসটা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল, এবং এটা হচ্ছে আমার অপ অ্যাম্প। তো তার একটা গেইন থাকবে, সেটা হচ্ছে এ, এবং সেখানে আমি আউটপুট পাচ্ছি। সেই আউটপুট থেকে কিছুটা কোন একটা অংশ আমি আবার ফিডব্যাক আকারে আমার ইনপুটের সাথে যোগ করতেছি। তাহলে এই যে ভিই এর মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে আসলে ভিএস প্লাস ভিএফ। এবং এখানে যে আমি নেটওয়ার্কটা ইউজ করব সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নেটওয়ার্ক, অর্থাৎ সে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে সিলেক্ট করবে, এবং এই বিটাটা হচ্ছে আমার ফিডব্যাক ফ্যাক্টর, অর্থাৎ আউটপুটের কত অংশ আমি ফিডব্যাক আকারে আবার ইনপুটের সাথে যোগ করব। এবং দুইটাই যেহেতু দেখা যাচ্ছে প্লাস, তো এটা আমরা বলতে পারি এটা একটা পজিটিভ ফিডব্যাক নেটওয়ার্ক। তো এখান থেকে আসলে অসিলেটরের জন্য দুইটা ক্রাইটেরিয়া আসে, যেটাকে বার্কহসেন ক্রাইটেরিয়া বলে। এবং সেই দুইটা ক্রাইটেরিয়া হচ্ছে যে আমার এ আর বি এর প্রোডাক্ট যেটা, সেটা 1 হতে হবে, অর্থাৎ আমাদের এখানে যে ক্লোজ লুপ গেইন, এই দুইটা প্রোডাক্ট দুইটার সাথে একসাথে এসে একটা ক্লোজ লুপ তৈরি হচ্ছে, এবং সেই ক্লোজ লুপ গেইন দুইটার প্রোডাক্ট 1 হবে, এবং তাদের মধ্যে ফেজ ডিফারেন্স 0 হতে হবে, অর্থাৎ এই যে আমার যে সিলেক্টিভ নেটওয়ার্ক যেটা ফিডব্যাক আকারে দিচ্ছে, সেটার যেন আমার ইনপুটের সাথে সেম ফেজে থাকে। তো এখানে নরমালি যদি আমি একটা সিগন্যাল ভিএস দিই, আমি এখানে আউটপুট পেতাম, যেটা হচ্ছে আমার যেহেতু অ্যাম্পলিফিকেশন গেইন এ, সো এ ইন্টু ভিএস পেতাম। এখন তার একটা অংশ আমি আবার ফিডব্যাক আকারে কনভার্ট করতেছি, এবং তাকে ফিডব্যাক আকারে দিচ্ছি। সো ফিডব্যাক ফ্যাক্টর যদি বিটা হয়, তাহলে সেই ফিডব্যাক ভোল্টেজটা হবে বিটা ইন্টু ভি আউটপুট, অর্থাৎ আউটপুটের একটা পোর্শন আমি ফিডব্যাক আকারে অ্যাড করতেছি। সো এটা যখন অ্যাড হবে, তখন ভি আসলে কি ভিএস প্লাস ভিএফ। তাহলে যখন ফিডব্যাক সহ যোগ হচ্ছে, তখন আসলে কি হচ্ছে যে মাল্টিপ্লাই হচ্ছে এ ইন্টু ভিএস প্লাস ভিএফ। আমরা এটাকে যদি লিখতে পারি ইন্টু ভিএস প্লাস ইন্টু ভিএফ, আবার ভিএফ সমান আমরা দেখতেছি বিটা ইন্টু ভি নট। এদিকে ছিল ভি নট। সো ভি নট গুলাকে যদি বা ভি আউটপুট গুলাকে যদি আমি এক পাশে নিয়ে আসি, এখানে কমন নিয়ে লেখা যায় 1 মাইনাস এ বিটা সমান এ ভিএস। এখন আমি একটা শুরুতে জিনিস বলছিলাম যে অসিলেটর আসলে ইনপুট ছাড়াই আমি আউটপুট পেতে পারি। সো ইনপুট যদি 0 হয়, অর্থাৎ এ ভ্যালুটা যদি 0 হয়, তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস এ বিটা সমান 0। সো সেখান থেকে আসবে আমার এ বিটা সমান 1। তাহলে এটা হচ্ছে একটা এই যে ক্রাইটেরিয়ার একটা, এখান থেকে আসলো এ বিটা সমান আমার 1 হতে হবে। আর ফেজ শিফটটা কেন 0 হতে হবে, এটা এমনিই বোঝা যায়, কারণ ফেজ শিফট যদি 0 না হতো, ধরলাম আমি যদি এখানে যদি ধরি আমরা যদি কোনো সিগন্যালও দিই, তো ফেজ শিফট থাকলে সে যে পোর্শনে অ্যাড হওয়ার কথা, মানে সেখানে যদি অ্যাড না হয়, তার যদি ফেজ শিফট থাকে, তাহলে আমি আমার যে আউটপুট সিগন্যাল সেটা স্টেবল কোনো সিগন্যাল পাবো না। সেক্ষেত্রে আমার যে ফিডব্যাক নেটওয়ার্কের যে সিগন্যালটা দিবে, সেটার সাথে আমার ইনপুটের সিগন্যালের ফেজ শিফট 0 হতে হবে। আর যদি ইনপুট না থাকে, তাহলে তো সমস্যা নাই। তো এখান থেকে দুইটা ক্রাইটেরিয়া আসতেছে, আমার এটা ফুলফিল করতে হবে এবং ফেজ শিফটও 0 হতে হবে, এই দুইটা ফুলফিল করতে হবে। এখন আমরা একটু যদি দেখি যে এ বি যদি 1 এর থেকে কম বা বেশি হতো, তাহলে কি সমস্যা হতো। সেক্ষেত্রে সমস্যাটা তো আমরা যে স্টেবল বা একটা ডিজায়ার্ড আউটপুট পেতাম না, ডিজায়ার্ড সিগন্যাল পেতাম না।
ধরলাম এ বি এর ভ্যালু 1 এর ছোট, আমি ধরলাম 0.9, তাহলে যখন যদি আমি আউটপুট প্রথম কেসে 1 হয়, তো যেহেতু পরের বার ফিডব্যাক হওয়ার পর আলটিমেটলি এ বি লুপ গেন হচ্ছে 0.9 ক্লোজ লুপ গেন, সো পরের বার আমি পাবো 0.9, এর পরের লুপে আমি পাবো 0.9 ইন্টু 0.9 হয়ে 0.81, এর পরের বার 0.81 ইন্টু আবার 0.9 মাল্টিপ্লাই হয়ে 0.729। তার মানে কি হচ্ছে, আমার যে সিগন্যালটা আছে সেটা হয়তো এভাবে গ্র্যাজুয়ালি ছোট হতে থাকবে। আবার এ বি এর ভ্যালু যদি 1 থেকে বড় হয় তাহলে বড় হতে থাকবে, আমি ধরলাম সেটা 1.1। তো প্রথমবার যদি আউটপুটে 1 পাই, একবার লুপ হওয়ার পর পরের বার আমি পাবো 1.1, তারপরের বার আবার 1.1 মাল্টিপ্লাই হয়ে পাবো 1.21, তারপরের বার পাবো 1.321 সম্ভবত। সো এভাবে সিগন্যালটা তাহলে হবে এটার উল্টা আর কি, তখন ছোট থেকে সিগন্যালটা আস্তে আস্তে বড় হতে থাকবে। তো আমি কোন স্টেবল সিগন্যাল পাচ্ছি না যে দিয়ে আমি একটা নির্দিষ্ট ম্যাগনিটিউডের সিগন্যাল পেতে চাই, অর্থাৎ সবসময় এই সিগন্যালটাই থাকবে যে তার ম্যাগনিটিউড সবসময় সেম, তাহলে সেক্ষেত্রে এবি এর হলো অবশ্যই 1 হতে হবে। তাহলে 1 হলে প্রতি লুপের পরই আমি সেম সিগন্যালটাই পেতে থাকবো। এখন আমাদের যে সার্কিটটা আছে ল্যাব শিটে সেটা হচ্ছে এটাই, এটাকে একটু ব্রিজ আকারে দেখানো হয়েছে, বাট সেটাকে যদি আমরা একটু ভেঙে সিম্পল ভাবে লিখি তাহলে এটাই চলে আসে। এবং এখানে আমরা দেখতেছি যে নিচে দুইটা ছিল, এটাই হচ্ছে আমার সেই সিলেক্টিভ নেটওয়ার্ক যেখান থেকে আমি বিটাটা পাচ্ছিলাম, এই জিনিসটা হচ্ছে আমার সেই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নেটওয়ার্ক। তো এই দুইটাকে জিনিসকে যদি আমি আলাদা করি, এটা মিলে হচ্ছে একটা হাই পাস ফিল্টার তৈরি করে এবং এটা মিলে এই যে প্যারালাল আরসি সার্কিটটা একটা লো পাস ফিল্টার তৈরি করে। তার মানে সে হাই সিগন্যালগুলোকে পাস করতে দিবে, আবার সে হাই সিগন্যালগুলোকে পাস করতে দিবে না, আবার সে লো লো ফ্রিকোয়েন্সি গুলো পাস করতে দেবে না, কিন্তু সে লো গুলো পাস করতে দেবে। সো আলটিমেটলি যেটা হয়, তারা আসলে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয়, অর্থাৎ একটা নচ ফিল্টারের মতো কাজ করে বা স্টপ ব্যান্ড ফিল্টারের মতো কাজ করে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিকে পাস করতে দেয় এবং সেটার বাইরে আর কোনো ফ্রিকোয়েন্সি পাস করতে পারে না। তো সেটাই হচ্ছে আসলে সে এভাবে ফ্রিকোয়েন্সিটা সিলেক্ট করতেছে, আমরা যেটা বলতেছি ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নেটওয়ার্ক। তো আমরা যদি এটার ইম্পিডেন্স গুলো হিসাব করে রাখি যে আর সি ওয়ান আছে, সো আর ওয়ান মাইনাস জে ইন্টু এক্স সি ওয়ান, আর এখানে যেহেতু প্যারালালি আছে, সো 1/r2 ডিভাইড বাই 1 বাই মাইনাস জে এক্স সি টু, সেটা আবার ইনভার্স হবে। সো সেখান থেকে আমি Z1 আর Z2 পাচ্ছি। এখন এখানে যদি ফিডব্যাক ফ্যাক্টরটা ভি নট বাই ভি ইনপুটটা আমরা যদি করি, তাহলে যদি ভোল্টেজ ডিভাইডার রুল অনুসারে আমাদের ইকুয়েশনটা আসবে Z2 বাই Z1 প্লাস Z2, অর্থাৎ এই দিকের ভোল্টেজটা হবে ভি আউটপুট সমান Z2 বাই Z1 প্লাস Z2 ইনটু ভি ইনপুট, এদিকে যে ভোল্টেজটা থাকবে সেটা। তো আমি যদি ভি ইনপুটকে পাশে নিয়ে এসে তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুট এটা বলতে পারি, এবং সেখানে আমি এই ভ্যালুগুলো বসে দিলাম, আমার যে আর আর এক্স মিলে যে ইকুয়েশনগুলো পাইছি সেটা বসলাম, এবং সেটা সিম্পলিফিকেশন করার পর এরকম একটা ইকুয়েশন আসে, এবং এখানের ভ্যালুগুলো যদি আমি গুণ করে দিই তাহলে আমার ভ্যালুটা আসবে এটা। এখন বার্কেসন ক্রাইটেরিয়াতে যেটা ছিল সেখানে কোনো ইমাজিনারি পার্ট ছিল না, সো এই ভ্যালুটা হচ্ছে আমার এই ইকুয়েশনটাতে বিটার ভ্যালুতে কোনো ইমাজিনারি পার্ট থাকবে না, সো এই ভ্যালুটা হবে আলটিমেটলি 0। সেটা যদি আমি 0 বসাই সেখান থেকে আমি পাচ্ছি আর ওয়ান আর টু সমান এক্সি ওয়ান এক্সি টু। আমি যদি তাদের রিয়েক্টেন্সে নিয়ে যাই তাহলে 1/ωc1 এবং ইন্টু 1/ωc2। তো এখান থেকে ওমেগা স্কোয়ারটা আমি এই পাশে নিয়ে আসলে, বাম পাশে নিয়ে আসলে ওমেগা স্কোয়ার সমান আসতো 1/r1r2c1c2। সো ওমেগা সমান আসবে 1/√r1r2c1c2। এখন আমরা জানি যে ওমেগা হচ্ছে আসলে 2πf। তাহলে এই যে আমরা যে ফ্রিকোয়েন্সিটা আসলে কথা বলছি, যে ফ্রিকোয়েন্সিটা সে সিলেক্ট করবে সেটা হবে তাহলে f সমান 1/2π √r1r2c1c2। এখন এই যে r1r2 আর c1c2 এর ভ্যালু যদি ইকুয়াল হয়, অর্থাৎ r1r সমান r2 হয়, যদি r হয়, c1 সমান c2 সমান যদি c হয়, তাহলে আমরা বলতে পারি সেটা যেহেতু স্কয়ার চলে আসতেছে, সো 2π/rc। সেখান থেকে আমি আমার যে ফ্রিকোয়েন্সিটা আসলে সিলেক্ট করতেছি সেই ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি, এবং একই ভ্যালুগুলো, অর্থাৎ r1r2 যদি আমি r বসাই এবং c1c2 যদি c বসাতাম তাহলে এখানে যে ভ্যালুগুলো আসতো এটা তো 0 হয়ে গেল, যে এর সাথে যে ইমাজিনারি পার্টটা আছে, আর এখানে rc, এখানে 3rc আসতো, সো rc আর rc কাটা গিয়ে 1/3 আসতো, সো বিটার ভ্যালু আসতেছে 1/3।
তাহলে আমরা একটু আগে কাটে যে সত্যটা দেখছিলাম এ বিটার ভ্যালু হতে হবে 1, সো বিটা যদি 1/3 হয় এর ভ্যালু হতে হবে 3। এখন আবার আমার যে ডায়াগ্রামটা ছিল এখানে, এটা কি একটা নন ইনভার্টিং সার্কিট, সো এটার যে গেইন হবে সেটা হবে 1 + RF/R1। এটা যদি RF ধরি, R2 কে, এখানে R2 হচ্ছে আসলে RF আর এটা R1 এ আছে, সো আমার A হবে 1 + RF/R1, এবং A সমান আমরা দেখছি যেহেতু বিটা 1/3 আসতেছে, A আসতে হবে তাহলে 3। যদি আমার A বিটা সমান 1 আসতে হয়, A আসতে হবে 3, সো 3 হলে 1 + RF, RF হচ্ছে এখানে R2, সো আমি R2 লিখি, R1, সো R2/R1 সমান আসবে 2। তার মানে R1 এর ভ্যালু আমি যা ধরবো R2 এর ভ্যালু তার ডাবল ধরতে হবে। তো এখানে এটাই দেখানো হয়েছে, RF/R1 সমান 2 হতে হবে। তো এই জিনিসগুলা দিয়ে আমরা হচ্ছে যে আলটিমেটলি আমাদের সার্কিটের যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলা বসাবো। এখানে দেয়া আছে যে আমার সি এর ভ্যালু যেহেতু আমরা ইকুয়াল ধরতেছি, সো C1 দুইটা সি আমি সেম ভ্যালু ধরবো, এবং R2 যেহেতু আমি 10 কে ধরতেছি, সো R1 হচ্ছে ডবল হতে হবে, সো 20 হতে হবে। সো এখানে মোটামুটি ডাবলই একটু বেশি ধরা হয়েছে, 10 হচ্ছে 20 হতো এক্স্যাক্টলি থিওরিটিক্যাল অনুসারে, বাট এখানে 22 লেখা আছে। তো এখন একটা কোশ্চেন হলো যে আসলে যে আমি কোনো ইনপুট সিগন্যাল না দিলেও সে আসলে আউটপুটে কিভাবে জেনারেট করতেছে। সেটা আসলে হচ্ছে যে আমাদের যে নয়েজ গুলো আছে, থার্মাল নয়েজ, সেই থার্মাল নয়েজে সবগুলা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকে এবং এগুলা ডিভাইসের মধ্যে দিয়ে যায়, এবং আমরা হচ্ছে যখন অন্যান্য সার্কিট গুলা পরীক্ষা করি বা টেস্ট করি তখন সেখানে আমাদের চেষ্টা থাকে যে ওই সিগন্যাল নয়েজটা যাতে ক্যান্সেল হয়, বাট এখানে ওই নয়েজটাকেই আমি কাজে লাগাচ্ছি। আমার কোনো যে থার্মাল নয়েসের যে বিভিন্ন ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আছে সেই ফ্রিকোয়েন্সির মধ্যে আমাদের কোন ফ্রিকোয়েন্সিটা দরকার সেই ফ্রিকোয়েন্সিটা আমরা এই যে ফ্রিকোয়েন্সি সার্কিটের মাধ্যমে সেটা সিলেক্ট করে নিচ্ছি, সেই ফ্রিকোয়েন্সিটা যেটা আমরা এখানে ইকুয়েশন দিয়ে বের করছিলাম। এই যে 1/2 পাই, সরি 2 পাই এফ সমান এত, সেখান থেকে এফটা বের করতেছিলাম। সো এখানে R1 আর সি এর ভ্যালুটা ডিফারেন্ট করে আমি আমার ফ্রিকোয়েন্সিটা ডিটারমাইন করতে পারি যে আমি কোন ফ্রিকোয়েন্সিটা আসলে চাচ্ছি। সো সেই ফ্রিকোয়েন্সি সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করবে, যেহেতু এখানে আমার এই অপ অ্যাম্প ইউজ করতেছে এবং তার গেইন আছে, সেই সিগন্যালটাকে অপ অ্যাম্প অ্যাম্পলিফাই করে আলটিমেটলি আউটপুটে আনতেছে। সো এই কারণে হচ্ছে আমরা হচ্ছে যে কোনো ইনপুট সিগন্যাল না দিলেও আমাদের যে থার্মাল নয়েজ বা বিভিন্ন নয়েজ সিগন্যালগুলো আছে সেই নয়েজ সিগন্যালগুলোর মধ্যে থেকে আমার যে ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নেটওয়ার্ক আছে সেই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ নেটওয়ার্কে আমরা ডিজায়ার ফ্রিকোয়েন্সি সিগন্যালটা সিলেক্ট করে সেটাকে অ্যাম্পলিফাই করে আলটিমেটলি আউটপুটে আনতেছি। সেটআপ ভিডিও, বেসিক্যালি এই ভিডিওটা তো দেয়া আছে ক্লাসরুমে, আপনারা দেখে নিতে পারবেন। এখানে হচ্ছে আমাদের টাইম ডিভিশনটা দেখাই দেওয়া হয়েছে যে 1 মিলি সেকেন্ড নেওয়া হয়েছে। তো এখানে আমাদের যে সিগন্যালটা জেনারেট হলো সেই সিগন্যালটার যে কত একটা সিগন্যাল কত সেকেন্ড গেছে এবং সেখান থেকে আমার টাইমটা বের করে নিতে হবে, যে প্রতিটা ঘরের মানে এখানে যে বড় ঘরগুলো আছে সেই ঘরটার মান হচ্ছে আসলে 1 মিলি সেকেন্ড। সো একটা সিগন্যাল কত ঘর গেছে সেটা থেকে আমাদের টাইমটা বের করতে হবে, এবং আমরা জানি এফ সমান 1/t। তো ওখান থেকে আমি আমার ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি, সেটা হচ্ছে আমার প্র্যাকটিক্যালি ফ্রিকোয়েন্সি ভ্যালুটা কত আসছে। আর আর সি এর ভ্যালু আমরা কত ইউজ করছি সেটা অনুসারে আমরা যে থিওরিটিক্যালি আমার এফ এর ভ্যালু কত আসবে সেটা 1/2 পাই এফ সি ইকুয়েশনটা দিয়ে সেখান থেকে থিওরিটিক্যালি ফ্রিকোয়েন্সিটা বের করে নিতে পারি। এটাই হচ্ছে কাজ। আর সিমুলেশনটা আসলে দেখানো হয়নি, তো আমি যদি একটু দেখাই। এটা হচ্ছে আমার সার্কিটটা, যেহেতু দেখানো হয়নি আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেন। আমি হচ্ছে ল্যাবের ভ্যালু, ল্যাব শিটের ভ্যালুগুলো ইউজ করছি, যেটা 0.022 ছিল এবং 10K করেছিল। জাস্ট আমি এখানে 22 এর জায়গায় 20K রাখছি, দ্বিগুণই রাখছি। এরপর এটা যদি আমরা টাইম ডোমেন অ্যানালাইসিসটা করি তাহলে আমার যে
আউটপুটে মোটামুটি একটা সাইনোসয়েডাল শেপে সিগন্যাল আসতেছে, এবং এই শেপটা আসলে এখানের ভ্যালুগুলো চেঞ্জ করে করে এই শেপটাকে আরো ইমপ্রুভ করা যায়, বা হয়তো আরো ডিগ্রেডেডও হয়ে যেতে পারে। হয়তো সাইনোসয়েডাল জায়গায় খুব ডিস্টর্টেড একটা সিগন্যাল আসলো যদি আমরা ভ্যালুগুলো চেঞ্জ করে করে দেখি। তো মোটামুটি এই জিনিসটা দেখালে হবে। এখন কারো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, আপনাদের ল্যাব 2 এর যে ভাইভাটা হবে সেটা ডেট ঠিক করছেন? স্যার ক্লাসরুমে তো একটা নোটিশ দেওয়া ছিল। হ্যাঁ, বাট আমাকে আপনাদের সিআর বললো যে অন্য সেকশনে সে ডেটটা চেঞ্জ করতে যাচ্ছে। মাই ল্যাব, যেটা ল্যাব 2 ভাইভা এবং রিটার্ন, সে দুইটা সেন্ট্রালি হবে, সো সব সেকশনটা একই ডেটে দিতে হবে। স্যার আমাদের ভাইবার রিটেনটা কি সেন্ট্রালি হবে না? হ্যাঁ, সেন্ট্রালি হবে। স্যার তাহলে তো মানে 16 তারিখ ওই ডেটটা কি ক্যান্সেল তাহলে? মানে আমি তো জানি না 16 তারিখ দেয়া আছে এখন। স্যার অন্য তুমি সেকশন তো পরে দিতে যাচ্ছে, এখনো ডেট ফিক্সড করে নাই আর কি। আচ্ছা, তাহলে তোমরা সিআররা কথা বলে সেটআপটা ওরা কিভাবে ম্যামকে, হবে স্যার? সেটআপটা কি আমাদের টাইম অনুযায়ী হবে? সেটআপটা আপনাদের টাইম অনুযায়ী হবে এবং সেটা নেক্সট উইকে হবে। এখন সমস্যা হলো যে নেক্সট উইকের 17 তারিখ আপনাদের দিন বন্ধ, সরকারি বন্ধ। তো ম্যাম আমাকে বলছিল আপনারা রবিবার দিতে পারবেন কিনা এটা জেনে নিতে। আর যদি মানে আপনারা আগে হচ্ছে ল্যাব 2 এর ডেটটা ঠিক করেন। যদি নেক্সট উইকের যদি নেক্সট উইকে ল্যাব 2 ভাইবারটা দেন তাহলে আমার মনে হয় একই উইকে সেটআপ টেস্ট দিয়ে দেওয়া বেটার, কারণ একই পড়াই কভার হবে। আর রিটার্ন যেটা হবে সেটা আচ্ছা সবগুলো স্যার, তাহলে এক্সপেরিমেন্টাল। কথা বলে স্যার অন্য সেকশনের সাথে দেন জানাচ্ছি। অন্য সেকশনের সাথে কথা বলে সেটা অরা ম্যামকে জি স্যার। জানাতে বলেন, কারণ অরা ম্যাম হচ্ছে এই কোর্সের কোঅর্ডিনেটর। স্যার আমাদের ল্যাব ওয়ান এর আচ্ছা স্যার। মার্কস গুলো কি হবে না? ল্যাব 1 এর সেটআপ টেস্টের মার্কটা আমার রেডি করা আছে, কিন্তু যে ভাইবার মার্কসটা ছিল ওইটা আসলে আমাকে সাবমিট করা হয়নি। এটা সম্ভবত স্যার এখনো খাতাগুলো কাটেন না। আচ্ছা, আমি সেটআপ টেস্টের মার্কটা সিআর কে দিয়ে দিচ্ছি, ও আপনাদেরকে শেয়ার করে দিবে। এমসিকিউর মার্কসটা পেলে পরে দিয়ে দেওয়া হবে একটা। স্যার তাহলে কি আমাদের নেক্সট উইকে ভাইবা প্লাস সেটআপ একসাথে হবে, মানে একই দিনে? একই দিন না, মানে ভাইবার সেটআপ টেস্ট হওয়ার কথা ছিল আপনাদের দিনে মানে যেদিন ল্যাব ক্লাস হয় সেদিনই হওয়ার কথা, বুধবার। এখন 17 তারিখ হচ্ছে সরকারি বন্ধ পড়ছে, তো ওদিন তো নেওয়া যাবে না। তো ম্যাম চাচ্ছিল রবিবার নিয়ে নিতে। এখন আপনারা আগে ল্যাব ভাইবার ডেটটা ঠিক করেন, সেটা যদি নেক্সট উইকে হয় তাহলে আমার মনে হয় সেটা আপনারা ওই নেক্সট উইকে রবিবার বা ম্যামকে সিআর যদি বলে অন্য ডেটে আপনাদের যে ডেটে সুবিধা হয় সেই ডেটটা ম্যামকে জানালে ম্যাম নিশ্চয়ই কনসিডার করবে। তো আপনারা আগে হচ্ছে যে সিআররা বসে যে ডেট দুইটা ঠিক করেন, ল্যাব 2 আর রিটেনের ডেট দুইটা ঠিক করে অরা ম্যামকে জানান ওটা। ওকে স্যার।
আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোশ্চেন না থাকলে আমি শেষ করলাম।